বন্ধুরা, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর এই ছবিটা শুধু একটা গ্রেপ্তারের ছবি নয়, এটাকে দিনের আলোয় ঘটে যাওয়া একটি ডাকাতি বলা যেতে পারে। যে দেশ নিজেকে গণতন্ত্রের সবচেয়ে বড় রক্ষক বলে দাবি করে, সেই আমেরিকায় এই কাজ করেছে। একটা স্বাধীন দেশের প্রেসিডেন্টকে তার নিজের ঘর থেকে তার স্ত্রী সহ টেনে বের করে আনা হয়েছে। তারপর তাকে হাতকড়া পরিয়ে চোখ বেঁধে ক্যামেরার সামনে ঘোরানো হয়েছে। এই দৃশ্য আজ গোটা বিশ্বকে একটা পরিষ্কার বার্তা দিচ্ছে। আপনি যদি দুর্বল হন, তাহলে আপনার কাছে যতটাই অয়েল থাকুক না কেন, যত ভোটই থাকুক না কেন, এমনকি যত জনসমর্থনই থাকুক না কেন, তার কোনো দামই নেই। আমেরিকা স্পষ্ট করে দিয়েছে, যে দেশ আমেরিকার কথা শোনে সেই দেশই ঠিক, আর যে দেশ শোনে না তার জন্য কোনো নিয়ম নেই, কোনো আইন নেই। জাতিসংঘের নিয়ম শুধু কাগজে আছে। গণতন্ত্র ততক্ষণই ভালো যতক্ষণ সেটা আমেরিকার স্বার্থে কাজ করে। এর বাইরে গেলেই সব নিয়ম বদলে যায়। অনেকেই ভাবতে পারেন এটা শুধু আমেরিকার আর ভেনেজুয়েলার মধ্যে একটি রাজনৈতিক দ্বন্দ্ব, কিন্তু বাস্তবে এই গল্পটা রাজনীতি নয়। এই গল্পটা হলো বিজনেসের, এই গল্পটা টাকার, এই গল্পটা হলো দখলদারিত্বের। এটা একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় কর্পোরেট ডাকাতি বলা যেতে পারে। এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমেরিকা একটাও মিসাইল লঞ্চ না করেই কোনো দেশ দখল করে নেয়, কিভাবে দেশের ভিতরে লোকেদের কিনে নিয়ে যুদ্ধ জিতে যায়, আর কিভাবে বড় বড় কর্পোরেট শক্তিগুলি এই সব কিছু থেকে লাভ তোলে। এই লড়াই শুধু অয়েলের জন্য নয়, এই লড়াই ডলারের জন্য, এই লড়াই সোনার জন্য, এই লড়াই ভবিষ্যতের প্রযুক্তির জন্য। এখন অনেকের মনে প্রশ্ন আসতেই পারে, ভেনেজুয়েলা কি ছোট দেশ ছিল? ওদের কি শক্তিশালী সেনাবাহিনী ছিল না? রাশিয়ার দেওয়া সুখোই যুদ্ধবিমান ছিল না? আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমও ছিল না? তাহলে কয়েক ঘন্টার মধ্যে সবকিছু শেষ হয়ে গেল কিভাবে? এর উত্তর বন্দুক বা মিসাইলে নেই। এর উত্তর আছে দেশের ভিতরের বিশ্বাসঘাতকদের মধ্যে। 2026 সালে আমেরিকা ঠিক সেই কাজটাই করেছে, যেটা 250 বছর আগে ব্রিটিশরা ভারতে করেছিল। যেমন করে রবার্ট ক্লাইভ মির্জাফরকে কিনেছিল, ঠিক তেমনভাবেই আমেরিকা ভেনেজুয়েলার নেতাদের কিনেছে। প্রথমে রাজনৈতিক নেতাদের কেনা হয়েছে, ডলারের বান্ডিল দেখানো হয়েছে, আর এর মাধ্যমে দেশপ্রেম খুব সহজেই বিক্রি হয়ে গেছে। তারপর সেনাবাহিনীর বড় বড় অফিসারদের কেনা হয়েছে। তাদের বলা হয়েছে লড়াই করলে যুদ্ধ অপরাধী বানানো হবে, আর চুপ থাকলে টাকা, বাড়ি আর নিরাপত্তা দেওয়া হবে। এরপর সংসদের সদস্যদের টার্গেট করা হয়েছে, ভবিষ্যৎ সরকারে বড় বড় পদ দেওয়ার লোভ দেখানো হয়েছে। এর ফল কি হয়েছে? ভেনেজুয়েলার পক্ষ থেকে কোনো পদক্ষেপই নেওয়া হয়নি, একটা রাডারও ঠিকঠাকভাবে কাজ করেনি, আর এই সব কিছু পরিকল্পিত। একটা দেশ নিজের লোকের হাতে ভেঙে পড়েছে। আজ নিকোলাস মাদুরোর অবস্থা ঠিক নবাব সিরাজউদ্দৌলার মতো, আর যাদের বর্তমানে ক্ষমতায় বসানো হবে তারা হবে আধুনিক মির্জাফর। আমেরিকা এর আগেও চেষ্টা করেছিল। 2020 সালে অপারেশন গিডিয়ন চালানো হয়েছিল। ভাড়াটে সেনা পাঠিয়ে মাদুরোকে ধরে আনার পরিকল্পনা ছিল, কিন্তু তখন ভেনেজুয়েলার সেনা আর গোয়েন্দারা তার পাশে ছিল, তাই তাদের পরিকল্পনা ব্যর্থ হয়। এবার আমেরিকা কৌশল বদলায়। বাইরে কোনো যুদ্ধ নয়, ভিতর থেকে পুরো দেশকে কিনে ফেলো, তাহলেই সেই দেশ পরাজিত। এখন প্রশ্ন হলো, আমেরিকার এত আগ্রহ কেন? প্রত্যেক খবরের শিরোনামে বলা হচ্ছে এটি অয়েলের জন্য। হ্যাঁ, তেল আছে। ভেনেজুয়েলার কাছে পৃথিবীর সবচেয়ে বড় তেলের ভান্ডার রয়েছে, কিন্তু আসল গল্প তেলের থেকেও বড়। এটা ডলারের গল্প, পেট্রো ডলারের গল্প। যদি ভেনেজুয়েলা ডলারের বদলে অন্য মুদ্রায় তেল বিক্রি করত, তাহলে ডলারের দাপট ভেঙে পড়ত। ইরাকে সাদ্দাম হোসেন আর লিবিয়ার গাদ্দাফি ডলারকে চ্যালেঞ্জ করেছিল, আর তার পরিণতি সবাই জানে। ভেনেজুয়েলার মাটির নিচে শুধু তেল নেই, সেখানে বিপুল পরিমাণে সোনাও আছে, হাজার হাজার টন সোনা। এই সোনা সরাসরি নগদ সম্পদ। নতুন সরকার এলেই এই সোনা সরাসরি পশ্চিম ব্যাংকে চলে যাবে, আর এখানেই ঢুকে পড়ে এলন মাস্কের নাম। ভেনেজুয়েলার মাটিতে লিথিয়াম আর কোলটান রয়েছে। এই খনিজ দিয়েই ভবিষ্যতের ব্যাটারি আর আধুনিক প্রযুক্তি তৈরি হয়। এলন মাস্ক আগেই বলেছিল, আমরা যাকে চাইব তার সরকার ফেলে দেব। আর এটা কোনো রসিকতা ছিল না, এটা আজকের বাস্তবতা। সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো, এই সব কিছুর আগে ভেনেজুয়েলার ওপর সাইবার হামলা চালানো হয়। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে, রাডার পুরোপুরি অন্ধ হয়ে যায়, জিপিএস কাজ করা বন্ধ করে দেয়। একটা দেশকে ডিজিটালভাবে প্রথমে অন্ধ বানানো হয়, আর এটাই ভবিষ্যতের যুদ্ধ, এটাই ডিজিটাল দাসত্ব। এই কারণেই চীন আর রাশিয়া নিজেদের প্রযুক্তি নিজেরাই তৈরি করছে, আর ভারতকেও এই সব কিছু দেখে কিছু শেখা উচিত। আমেরিকান পণ্য বা আমেরিকান অ্যাপ ইউজ না করে ভারতীয় নানান অ্যাপকে ডেভেলপ করা উচিত, যাতে আমাদের ভারতীয় নাগরিকদের তথ্য বিদেশি কোনো কোম্পানির হাতে না থাকে। আর শেষ কথা একটাই, আজ ভেনেজুয়েলা, আগামীকাল কে? যদি প্রস্তুতি না থাকে, তাহলে স্বাধীনতা শুধু একটা শব্দ হয়। এই ঘটনা শুধু ভেনেজুয়েলার নয়, এটা গোটা বিশ্বের জন্য সতর্কবার্তা। আপনার কি মনে হয়, এই শক্তির রাজনীতি কি থামবে, নাকি আরও ভয়ঙ্কর হবে? কমেন্টে আপনাদের মতামত জানাবেন।
ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আর এমন সহজ ও বাস্তব বিশ্লেষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।